Assalamualaikum সবাইকে, ওয়েলকাম টু ইংলিশ ভার্সন অনলাইন। আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড লেকচার। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। এই চ্যাপ্টারটি একটু কঠিন টাইপের চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার, অনেকগুলো টপিকস আছে, কিন্তু এটা অনেক আটমোস্ট বেসিক একটা চ্যাপ্টার। এইটা যদি তুমি ঠিক মতন বুঝতে পারো, ফার্স্ট পেপারের বা সেকেন্ড পেপারের আশা করি পরের সব চ্যাপ্টারগুলো তোমার কাছে ইজিলি তোমার আয়ত্তে চলে আসবে। আর এই চ্যাপ্টারের সবচেয়ে বেসিক টপিকটা হচ্ছে ফোর্স। তো আমি তোমাদেরকে খুব বেশি ডিটেলস এখন যাব না, ডিটেলসে না গিয়ে আমি কয়েকটা বেসিক ম্যাথস করাবো। ওই ম্যাথসের থেকেই ঘুরায় পেঁচে আসলে কোশ্চেনগুলো হয়। তো ফার্স্টে আমরা শুরু করি ফোর্স দিয়ে। তো অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি, নিউটন সেকেন্ড ল থেকে আমরা বলতে পারি যে ফোর্স ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম বা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এইটাকে আমরা লিখতে পারি m ইনটু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে হচ্ছে মোমেন্টামটাকে আসলে কি m ইনটু v না, মানে মাস ইনটু ভেলোসিটি। তো এটা থেকে আমরা লিখতে পারি m ইনটু চেঞ্জ অফ ভেলোসিটি ইকুয়ালস টু ma। এটা কিনা ফোর্সের সবচেয়ে বেসিক ফর্মুলা, f ইজ ইকুয়ালস টু ma। তো এখানে আমাদের একটা ম্যাথস আছে ফোর্সের কনসেপ্টের ম্যাথস, যে কনসিডারিং ম্যাসেস m1 m2 and m3 আর কানেক্টেড বাই স্ট্রিংস, মানে m1 m2 m3 তিনটা ম্যাস তো আছে। এই তিনটা ম্যাস হচ্ছে ধরো ব্লক, তিনটা ব্লক, এদের ম্যাস হচ্ছে m1 m2 m3 আর এরা কানেক্টেড আছে হচ্ছে তার দিয়ে। ইফ m3 ইজ পুলড বাই t3, মানে m3 যে একদম m3 এই পাশের কোণার বক্সটাকে যদি আমি t3 টেনশনে টান দেই, দেন ফাইন্ড t1 and t2, যেখানে m1 m2 m3 আর t3 এর ভ্যালুটা দেওয়া আছে। আমি যদি একটু ফিগারটা তোমাদের আঁকাই, ফিগারটা আঁকাইলে তোমাদের এটা বুঝতে অনেক ইজি হবে। এটা ধরো গ্রাউন্ড, এখানে আছে m1, এইটা m2 আর এইটা m3। এই যে এইটা হচ্ছে t3, এটা t2, এটা t1। এখন t3 এর জন্য, t3 যে রশিটা টানতেছে তো t3 এর জন্য তুমি একটু চিন্তা করে দেখো তো, t3 কি আসলে m3 m2 m1 তিনটা কি একসাথে টানতেছে না? এই যে তার দিয়ে যেহেতু কানেক্ট করে এরা, মানে m3 কে যদি আমি টানি, এই m2 আর m1 ও সরবে না। তো এই t3 এর জন্য আসলে এফেক্টিভ যে ম্যাসটা ওটা হচ্ছে m3 m2 m1 তিনটাই। তাহলে t3 কে আমরা লিখতে পারি, মানে যে ধরো একটু আগে যে আমরা দেখলাম f is equals to ma, তো এরকম f টা হচ্ছে t3, m হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3 আর এ তো এই। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই t3 টা যে টানতেছে, এই অ্যাক্সিলারেশনটা m3 এর জন্য, m2 এর জন্য, m1 এর জন্য তিনটার জন্যই একদম হুবহু সেম হবে। কারণ তুমি যদি একটা রশি দিয়ে একটা জিনিসকে টানতে থাকো, তুমি খেয়াল করে দেখবা যে তোমার পিছে যদি আরো কয়টা রশি দিয়ে টানা থাকে, লাগানো থাকে কয়েকটা অবজেক্টস, ওগুলো সেম অ্যাক্সিলারেশনে তোমার দিকে আগাইতে থাকবে। তো এখান থেকে আমরা m1 জানি হচ্ছে 10 প্লাস 20 প্লাস 30 ইনটু অ্যাক্সিলারেশন, আর t3 এর ভ্যালু জানি 600, যেখান থেকে 60a equals to 600 আসে, or a is equals to আসবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা পাইছি। এখন তোমরা একটু চিন্তা করে দেখো t2 এর জন্য আসলে এফেক্টিভ ম্যাস কি হবে? t2 কি m3 এর কে কোনো এফেক্ট করতেছে? কোনো এফেক্টই করতেছে না। তো t2 এর জন্য m1 আর m2 হচ্ছে এফেক্টিভ ম্যাস। তাহলে t2, আর আমি বলছিলাম অ্যাক্সিলারেশন সবসময় সেম থাকবে, t2 ইকুয়ালস টু m1 প্লাস m2 ইনটু a ইকুয়ালস টু m1 আর m2 হচ্ছে 10 প্লাস 20 30, a হচ্ছে 10, তাহলে t2 হচ্ছে 300 নিউটন। আর t1 হচ্ছে, t1 এর জন্য শুধু m1 এফেক্টিভ, m1 a equals to 10 into 10 equals to 100 নিউটন। তো আশা করি ম্যাথসটা তোমরা সবাই বুঝতে পারছো। একটা জিনিসই মাথায় রাখবা, তুমি নিজে একটু প্র্যাকটিক্যালি একটু এক্সপ্লেন করে দেখতে পারো, যে রশিদের তিনটা অবজেক্ট টাইনে, যে একটা অবজেক্টে টানলেও ওই বাকি দুটো সেম অ্যাক্সিলারেশনে তোমার দিকে আগাচ্ছে। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে এই ম্যাথসটা বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আমাদের ফোর্সের কনসেপ্টের আরেকটা টপিক হচ্ছে এলিভেটর, যেটা হচ্ছে আমরা যে লিফটে উঠানামা করি ওইটা। তো লিফটে উঠানামার পিছু আমাদের ফিজিক্স কাজ করে, যেটা হচ্ছে আমি যদি দুইটা লিফট আঁকাই, এটা ধরো একটা লিফটের মধ্যে তুমি দাঁড়ায় আছো। লিফট যখন, এটা ডাইরেক্ট লিফট আঁকাইনি, সেম লিফট, তুমি সেম মানুষই দাঁড়ায় আছো। লিফট আর তোমার ম্যাস
দুইটা একসাথে হচ্ছে আমি ধরলাম m, আর লিফট যে উপরে নিচে উঠানামা করতেছে ওটার অ্যাক্সিলারেশন ধরলাম a, আর ধরো লিফট তো এটা রশি দিয়ে টানে আবার রশি দিয়ে উঠায় না, তো এই যে রশি দিয়ে টানতেছে, এই রশি দিয়ে টানতেছে মানে লিফট যেটাতে ধরে ঝুলে থাকে ওটাকে আমি ধরতেছি আর। তো যখন লিফট উপরে উঠে তখন অ্যাক্সিলারেশন কাজ করে কি এদিকে, তোমার ম্যাস কাজ করবে নিচের দিকে। যখন লিফট নিচে নামে তখন অ্যাক্সিলারেশন যাবে এইদিকে, তোমার ম্যাস নিচের দিকেই কাজ করবে। যখন উপরের দিকে উঠে একটা জিনিস চিন্তা করে দেখো, যদি তোমার ম্যাসটা এই রিঅ্যাকশন ফোর্স আর যেটা এটাকে বলে রিঅ্যাকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্সের থেকে বেশি হয় তাহলে কি কখনো লিফট উপরে ওঠা সম্ভব? কখনোই সম্ভব না, কারণ যদি এটা বেশি হয় তাহলে আর কিন্তু এটাকে নিউট্রালাইজ করতে পারবে না, তো আলটিমেটলি নিচের দিকে নামতেই থাকবে। তো নিচের দিকে নামতে যেতে থাকবে তখন এর উপরে ওঠা সম্ভব হবে না, তাই লিফট যখন উপরে উঠতে থাকে তখনই আর ফোর্সটা mg থেকে অনেক বেশি হয়। তো আমরা সবসময় জানি summation of f is equals to ma। লিফট যখন উপরে উঠে সেই ক্ষেত্রে summation of f হচ্ছে r minus mg, সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস হয়, তো r যেহেতু বড় r minus mg, এই দুইটা রেজাল্টেন্ট হবে হচ্ছে ma, আর এটা হচ্ছে এই অ্যাক্সিলারেশনটা। যখন লিফট নিচে নামে তখন mg টা r এর থেকে বড় হয়, যেই ফলে হচ্ছে summation of f equals to ma or mg minus r is equals to ma। তো এখান থেকে দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি r is equals to mg plus a, আর এখান থেকে আমরা লিখতে পারি r is equals to mg minus a। তো এখান থেকে আমরা কি প্রুফ করলাম যে এখানে দেখো r কি হইতেছে m into g plus a, তো দুইটা প্লাস করে দিলে আমার নাম্বারটা আরো বেড়ে যাচ্ছে না? তো বেড়ে যাওয়ার জন্য লিফট যখন উপরে উঠে তখন আমরা নিজেরা ভারী ফিল করি, আর এখানে mg মাইনাস a যেহেতু হচ্ছে মানে মাইনাস হয়ে যে ভ্যালুটা ছোট হয়ে যাচ্ছে, সেই মানে আমাদের ম্যাসটা আসলে কি মানে ওয়েটটা আসলে কি mg না? তো mg এর সাথে যদি একটা m এর যোগ হয় আমাদের ম্যাসটা আরো বাইরে মানে ওয়েটটা আরো বাইরে গেল, তো এখানে mg এর থেকে আরো m এ একটা মাইনাস হইছে মানে হচ্ছে ওয়েটটা আরো কমে গেল। এইজন্য লিফট যখন নিচে নামে তখন আমরা অনেক হালকা ফিল করি, আর লিফট যখন উপরে উঠে তখন আমরা ভারী ফিল করি। আমাদের লিফটের একটা ম্যাথস আমরা দেখি, a man stands on a spring balance in a steel lift, the spring balance weighs 50 kg। মানে যখন লিফটটা উপরে উঠতেছিল না নিচেও নামতেছিল না, লিফটটা স্টিল ছিল, তখন হচ্ছে স্প্রিং ব্যালেন্সটা রিডিং দিছে 50 কেজি, মানে এখান থেকে আমরা বুঝেছি যে মানুষটার ডিফল্ট ওয়েটই হচ্ছে 50 কেজি। when the lift was moving upwards the reading was 60 kg, মানে যখন লিফটটা উপরে উঠতেছিল তখন হঠাৎ করে রিডিংটা চেঞ্জ হয়ে 60 কেজি হয়ে গেল। একটু আগে পেজটা উল্টা দেখো তোমরা, যে লিফট যখন উপরে উঠে তখন আমরা দেখছিলাম যে ওয়েটটা বাইরে যায়, যখন নিচে নামে তখন কমে যায়। তো এখানে যেহেতু বাড়তেছে তাহলে বেড়ে 60 কেজি হয়েছে। তো এই ইনফরমেশনগুলো থেকে আমাদের বাইর করতে বলছে লিফটের অ্যাক্সিলারেশনটা আসলে কত ছিল। তো আমরা হচ্ছে প্রথম কেসে দেখো যে যখন লিফটটা স্টিল ছিল তখন কি লিফটের কোনো অ্যাক্সিলারেশন ছিল? কোনো অ্যাক্সিলারেশন ছিল না, এইজন্য উপরে উঠতেছিল না নিচেও নামতেছিল না। তো ওইখানের জন্য আমরা লিখতে পারি r is equals to mg, মানে আসলে কি হইলো r is equals to mg plus ma হইলো, যেখানে এর ভ্যালু 0 তো m এর পুরাটাই হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা লিখতে পারি r is equals to mg, আর mg এর ভ্যালুটা হচ্ছে 50g। মানে কেন? যখন লিফট স্টিল আছে তখন আমাদের ম্যাথসটা কত ছিল 50, আর g এর তো 9.8, আমরা 9.8 না আমরা 10 ধরলাম এই ম্যাথসে g এর ভ্যালুটা, যাতে ক্যালকুলেশনে আমাদের একটু সুবিধা হয়। মানে এটা ধর কোশ্চেনেই দেওয়া আছে যে g equals to 10 ms inverse 2। যখন লিফটটা উপরের দিকে উঠতেছিল তখন r এর ভ্যালুটা কি হইছে 60g হয়ে গেছে না? তো আমরা এটা একটু উল্টা দেখো, যখন লিফট উপরে উঠে তখন r এর ভ্যালুটা কি ছিল mg plus ma, যেটার ভ্যালু 60g। mg আমরা এখান থেকে পাইছি কত 50g plus ma equals to 60g or ma equals to 10g, এটা মানে 10 into 10 equals to 100 or a equals to 100 by 50, এটা মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালু। তো অ্যাক্সিলারেশনের ভ্যালু তোমরা এখানে বের করতে পারলা, ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছো, কনসেপ্টটা আশা করি বুঝতে পারছো। তো লিফটের এর থেকে পেছানো ম্যাথস আশা করি আর দিবে না, আর বেসিক যে কনসেপ্টটা তোমাদের একটু আগে বুঝাইছে ওটা একটু মাথায় রেখে গেলে আশা করি। আর লিফটের ম্যাথস তোমার সিআরডি তে খুব দেয় না, বি তে দেয়,
এর জন্য মানে এটা মেইনলি অ্যাডমিশন লেভেলের ম্যাথ একটু দিয়ে দিছি তোমাদেরকে, বাট এই বি তে মাঝে মধ্যে লিফটের কনসেপ্টটা চায়, মানে তোমাদের আগের পেজে আমরা যেটা করাইলাম যে লিফট উপরে উঠলে কি হয় নিচে নামলে কি হয়, এটা তোমাদের বি নাম্বারের কনসেপ্টটা তোমাদের। আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্রিং টেনশন। স্ট্রিং টেনশনের কনসেপ্টটা তুমি ম্যাথস দিয়ে পুরোটা বুঝে যাবা। এটা হচ্ছে ম্যাথসটা হচ্ছে কনসিডারিং টু ম্যাসেস m1 and m2 কানেক্টেড বাই আ ম্যাসলেস স্ট্রিং পাসিং ওভার আ লাইট স্মুথ পুলি, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য অবজেক্টস এন্ড দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। এখানে m1 m2 আর g এর ভ্যালুটা তোমার দেওয়া আছে। তো এটা ছবিটা যদি আমি আঁকাই, ছবিটা আঁকাইলে তুমি কোশ্চেনটা বুঝবা। এটা একটা পুলি, এটার দুই পাশে দুইটা অবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে m2। তো হচ্ছে m1 টা যেহেতু ভারী, তাহলে m1 টাই নিচের দিকে যাবে, এটা উপরের দিকে উঠবে। আমি একদম ফার্স্টে স্ট্রিং এর ম্যাথসটাতে তোমাকে বলছিলাম যে তুমি যেই ফোর্স দিয়ে সামনেরটাকে টানবা, পিছের গুলো সেই একই অ্যাক্সিলারেশনে সামনের দিকে আগাইতে থাকবে। তো এখানে ওই কনসেপ্টটা যদি তুমি ইউজ করো, তাহলে m1 যে অ্যাক্সিলারেশন নিচের দিকে নামবে, m2 সেই একই অ্যাক্সিলারেশন উপরের দিকে উঠবে। তো হচ্ছে m1 যদি m1 হচ্ছে এইদিকে m1g তে নিচে নামতেছে, আর উপরে একটা টেনশন ফোর্স কাজ করতেছে রশি, আর এটা নিচের দিকে নামতেছে হচ্ছে a অ্যাক্সিলারেশনে, আর এটা উপরের দিকে উঠতেছে a অ্যাক্সিলারেশনে, উপরের দিকে কাজ করতেছে টেনশন, আর এর ম্যাসটাও কাজ করতেছে m2g ওয়েট। মানে এটার ওয়েটটা হচ্ছে নিচের দিকে m1g, এটার টেনশনটা হচ্ছে রশিতে, আর এটা হচ্ছে নিচের দিকে যেহেতু এটা নিচে নামতেছে, আর এটা হচ্ছে উপরে উঠতেছে, এই জন্য a উপরে, আর m2g হচ্ছে তার ওয়েটটা আবার নিচে, আর টেনশন তো রশির সাথেই থাকবে। তো এখানে আমরা এই পাশটাকে যদি ধরে একটা ক্যালকুলেশন টাইপের করি, তাহলে হচ্ছে এটা হবে, আমি কি বলছিলাম, ছোট থেকে বড়টা মাইনাস করে অ্যাক্সিলারেশনটা, সরি বড়টা থেকে ছোটটা মাইনাস করে অ্যাক্সিলারেশনটা আনতে হবে। তাহলে m1g minus t is equals to m1a। এখান থেকে আমরা লিখতে পারি m1 হচ্ছে 10 g minus t is equals to 10a। এটা আমার এক নাম্বার ইকুয়েশন। আর দুই নাম্বার ইকুয়েশনটার জন্য আবার এখানে হচ্ছে t টা বড়, কারণ আমি তোমাকে আগেরবারও বলছিলাম, তুমি একবার চিন্তা করে দেখো এই t টা যদি m1g এর থেকে বড় হয়, তাহলে কি t টার উপরের দিকে টানতেছে না চলে m1g এর থেকে, তাহলে অবজেক্টটা উপরে উঠবে না, কিন্তু আসলে তো অবজেক্টটা নিচে নামতেছে, তাই m1g টা এখানে বড়। কিন্তু এইখানে t টা বড় কারণ অবজেক্টটা উপরে উঠতেছে, তাই m2g এর থেকে t টা বড় হওয়া লাগবে যেহেতু অবজেক্টটা উপরে উঠতেছে। তাহলে হচ্ছে t minus m2g equals to m2a। এখান থেকে লিখতে পারি t minus 5g is equals to 5a। এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন। তো আমি যদি এই ম্যাথসটা একটু এখানে লিখি অথবা এখানে লিখি, তাহলে হচ্ছে দুইটা ইকুয়েশনটাকে যদি আমি অ্যাড করে দিই, অ্যাড করলে 1 প্লাস 2 যদি লিখি, তুমি দেখো টি আর টি কাটাকাটি চলে যাচ্ছে না, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে 15g প্লাস 5g is equals to এখানে হবে na plus 5a or 15, সরি এটা হচ্ছে মাইনাস হবে একটা, কারণ এই যে এখানে হচ্ছে 10g আর এখানে মাইনাস 5g আছে, আর এখানে হচ্ছে তাহলে 5g is equals to 15a or a is equals to 5 আর g এর ভ্যালু কি 10 by 15 equals to 3.33। এটাই হচ্ছে তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা। আরেকটা চাইছে যে টেনশন অফ দ্য স্ট্রিং। এই দুইটি ইকুয়েশনের যে কোনো একটাতে তুমি এর ভ্যালুটা বসায় দাও, 10 ইনটু এক নম্বরে যদি আমি বসাই, এই এক নাম্বার ইকুয়েশনে যদি বসাই, তাহলে 10 ইনটু 10 মাইনাস t ইকুয়ালস টু 10 ইনটু 3.33। এখান থেকে আমাদের টেনশনের ভ্যালুটা আসবে হচ্ছে t is equals to 66.7 নিউটন। এটাই তোমার অ্যান্সার। আর স্প্রিং টেনশনের আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। মানে ওই ফার্স্ট কনসেপ্টটার মতনই, যেটাতে টানবা ওই যে অ্যাক্সিলারেশনটা কাজ করবে পুরা সিনারিওটাতে সেম অ্যাক্সিলারেশনই কাজ করবে। আর টেনশন দুইটা মানে রশি তো সেম, তো যে এই রশিতে যে টেনশন দিচ্ছে এই রশিও সেম টেনশনই দিবে। আর অবজেক্টটা এটা যেহেতু নিচে নামতেছে তাহলে এটার m1 টা t এর থেকে বড় হবে, আর এটা যেহেতু উপরে উঠতেছে তাহলে t টা m2 এর থেকে বড় হবে। আর এটা হচ্ছে পুরো ম্যাথসটা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের নেক্সট টপিক হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স আমরা বলতে পারি ইম্পালস
is equals to change of momentum. ইম্পালসকে আমরা লিখি জে, যেটা মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, আর চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে ইকুয়ালস টু এমভি। তো আমরা এখানে লিখতে পারি এফটি ইকুয়ালস টু এম ডেল ভি, or ft equals to mv minus u equals to mv minus mu। তো আমরা দেখতে পাচ্ছি যে ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, যেটা ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম মানে mv মাইনাস mu। আমাদের ইম্পালসের একটা ম্যাথস আমরা দেখি, এখানে ম্যাথসটা হচ্ছে a football of mass 2 kg collides with a wall at an angle 30 degree with the velocity of 4 meter per second square। মানে এই যে নিচ থেকে আমি বলটাকে মারছি, মানে ওয়ালের সাথে কোলাইড করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, and moves in the opposite direction with an angle 35 degree with the wall and velocity of again 4 meter per second square. Find the impulse of force। মানে ফিগারটা এরকম থাকতেছে, আর আমরা হচ্ছে ফর্মুলা জানি ইম্পালস অফ ফোর্স মানে m v minus u। এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে ইম্পালস অফ ফোর্স, ম্যাথস তো ভেক্টর না, এই দুইটা। তো এখান থেকে মাইনাস ইউটা মানে কি? মাইনাস ইউ মানে ইউ জাস্ট ইন দ্য অপোজিট ডিরেকশন। তো এখান থেকে আমরা এমনি লিখতে পারি না ভি প্লাস মাইনাস ইউ। তো আমরা যদি এবার আমরা এতক্ষণ আঁকাইছি হচ্ছে ধরো অন্য একটা ফিগার, আমি যদি এবার এই জিনিসটার ফিগার আঁকাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এরকমই থাকতেছে, জাস্ট ইউটার ডিরেকশনটা উল্টা হয়ে যাচ্ছে না, মাইনাস ইউ যেহেতু আছে, তাহলে ইউ এদিকে ভি এদিকেই থাকতেছে। মানে আমরা ভেক্টর নিলাম, ভেক্টরের দুইটা ভেক্টর যখন ওই যে আমরা ভেক্টর ক্লাসে পড়ছিলাম, দুইটা ভেক্টর এমন হয়ে থাকলে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা ধরে রেজাল্টেন্ট ভেক্টর বাইর করা যায়। তো এইখানে তো আমি রেজাল্টেন্টটা বাইর করতে পারতেছি কারণ দুইটাই সেম ডিরেকশনে যাচ্ছে। তো যদি দুইটার মানে একটার হেড আর একটা টেলের সাথে মিলে, মানে এখানে হচ্ছে একটার হেড আর একটা টেলের সাথে মিলছে, কিন্তু আসলে দুইটা টেলই একসাথে আমার মিলাইতে হবে। তো দুইটা টেল আমি একসাথে মিলাইলাম, মিলানোর পর এখানে 30 এখানে 35, 180 থেকে মাইনাস করলে হচ্ছে 115 ডিগ্রি হয় এখানে। তাহলে আমরা যে বাইর করতে পারি হচ্ছে m root over u square plus v square plus 2uv cos 115 ডিগ্রি। এখান থেকে m এর ভ্যালু হচ্ছে 2, এটা 4 স্কয়ার plus 4 স্কয়ার plus 2 into 4 into 4 into cos 115 ডিগ্রি। এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে 8.6 কেজি মিটার পার সেকেন্ড। আমি ম্যাথসটা আরেকবার একটু বুঝাই যে হচ্ছে মানে এটা হচ্ছে কোশ্চেন থেকে আমি এই ফিগারটা আঁকাইছি, আঁকানোর পরে আমি এটাকে ভেক্টর ফর্মে নিছি, কারণ হচ্ছে মানে এই অ্যাঙ্গেলটা আমার মাঝখানে লাগবে। আমরা ধরো যখন একটা ভেক্টর করি তখন কি ভেক্টরের যদি আমরা এই দুইটা রেজাল্টেন্ট বাইর করতে চাই, দুইটা যদি এরকম থাকে তাহলে কি আমরা রেজাল্টেন্ট বাইর করতে পারি? তাহলে বাইর করতে পারি না। তো এটাকে কি করা লাগে, আমার আগে এটাকে এক্সটেন্ড করে এই পাশে নিয়ে আসা লাগে, তারপর এই অ্যাঙ্গেলটা আমরা ধরি। এই অ্যাঙ্গেলটা কিন্তু ধরা যায় না। তো এই একই কাজটাই আমরা করছি, যে মানে দুইটার বিগিনিং পয়েন্টে একসাথে মিলাইছি। তো দুইটার বিগিনিং পয়েন্টে একসাথে মিলাইলে এরকম হয়েছে, জাস্ট ডিরেকশনটা উল্টাই দিয়ে তারপর হচ্ছে অ্যাঙ্গেলটা 115 হয়ে গেছে। তারপর জাস্ট নরমাল ক্যালকুলেশন ভেক্টরের যে m ইনটু রেজাল্টেন্ট অফ v গুলা, কারণ m তো কখনো চেঞ্জ হবে না, m ভেক্টর না, ভেক্টর হচ্ছে ভেলোসিটি। তো ভেলোসিটির এই ভেক্টর রেজাল্টেন্ট ফর্মুলা দিয়ে আমরা যে তার রেজাল্ট পাইছি, এটাই হচ্ছে তোমার ইম্পালসের রেজাল্ট। আমাদের নেক্সট টপিক হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম এন্ড কলিশন। এই জিনিসটা তোমরা ক্লাস 9-10 এ একবার অলরেডি পড়ে আসছো, কিন্তু এখানে একটু ডিটেইলসে তোমাদের কয়েকটা জিনিস একটু বোঝা লাগে। ওই 9-10 এর টপিকসই জাস্ট একটু ডিটেইলসে, তো আমি মানে খুব বেশি বেসিকে যাচ্ছি না। তো ফার্স্টেই আমি বলতেছি যে কলিশন হওয়ার পর যদি দুইটা অবজেক্ট একই দিকে সরে তাহলে হয় হচ্ছে এরকম m1 u1 plus m2 u2 equals to m1 v1 plus m2 v2। এটা হচ্ছে সেম ডিরেকশন হইলে। আর যদি অপোজিট ডিরেকশন হয়, মানে কলিশন হওয়ার পরে দুইজন অপোজিট ডিরেকশনে চলে যাবে, এটা হইলে হবে হচ্ছে m1 u1 plus m2 u2 equals to m1 v1 minus m2 v2। আর যদি কম্বাইন্ড ভেলোসিটিতে দুজন একসাথে চলে, কম্বাইন্ড ভেলোসিটিতে যদি একসাথে চলে
তাহলে m1u1 plus m2u2 equals to m1 plus m2 into v। এই vটা হচ্ছে তাদের কম্বাইন্ড ভেলোসিটি। তো আমাদের যখন ইলাস্টিক কলিশন হয়, ইলাস্টিক কলিশন বলতে বোঝায় হচ্ছে এনার্জিটা কনজার্ভ করে, মানে হচ্ছে ধরো হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার, এইটা যদি ইকুয়ালস টু হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার, এই কন্ডিশনটা যদি ফলো করে এটাকে বলে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশনে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি দুইটা বের করার একটা ইজি ফর্মুলা আছে। ইজি মানে আমার মজার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে v1, যখন v1 থাকবে অবজেক্ট 1টার যখন ভেলোসিটি বাই করবা, মানে প্রথমেই v2 লিখে নিই, আমি একবারে তোমাদের দেখাই। যখন v1 থাকবে তখন এই ব্র্যাকেটের যখন u1 এর সাথে m1 থেকে m2 মাইনাস করবা, যখন v1 বের করতে বলবে 1 থেকে 2 মাইনাস করবা, আর নিচে সব সময় m1 প্লাস m2 ই থাকবে সবগুলোর ক্ষেত্রে, m1 প্লাস m2 m1 প্লাস m2 m1 প্লাস m2। আর যখন এখানে 1 থেকে 2 মাইনাস করতেছো তখন এই পাশে একটা 2 m2 হবে u2 এর সাথে। আর এইবার যখন v2 বাই করবা তখন u2 এর সাথে m2 থেকে m1 মাইনাস করবা, আর u1 এর সাথে একটা 2 m1 দিয়ে দিবা। আমি এই টপিকটা আরেকবার একটু বুঝিয়ে দিই। যখন ইলাস্টিক কলিশন হয় তখন v1 এর জন্য মানে প্রথমে জাস্ট নরমালি এগুলা মুছে দিয়ে, মানে সব মুছে দিয়ে খালি u1 u2 লিখবা। আমি আরেকবার একটু দেখাই পুরোটা মুছে দিয়ে কেমনে জিনিসটা হইলো। জাস্ট দুইটা ব্র্যাকেট দিবা, একটার সাথে u1 লিখবা আর একটার সাথে u2 লিখবা, আর দুইটা ব্র্যাকেট দিয়ে u1 লিখবা u2 লিখবা। v1 যখন হবে v1 এর জন্য u1 এর সাথে m1 মাইনাস m2 দিবা, মানে 1 থেকে 2 মাইনাস করবা যখন 1 এরটা বের করবা, আর নিচে সব সময় m1 প্লাস m2। আর এই u2 এর সাথে তখন একটা 2m2 দিবা, আবার নিচে m1 প্লাস m2, এখানেও নিচে m1 প্লাস m2, এটাও নিচে m1 প্লাস m2। আর যখন v2 বাই করবা তখন u2 এর সাথে আবার 2 থেকে 1 মাইনাস করবা, আর 1 এর সাথে আবার 2m1 দিয়ে দিবা। তো সবসময় বুঝবা যে 1 এর সাথে 1 থেকে 2 মাইনাস করবা, যেটা u1 এর সাথে থাকবে, আর u2 এর সাথে একটা 2m2 দিয়ে দিবা, আর v2 এর জন্য আবার 2 থেকে 1 মাইনাস করবা, আর u1 এর সাথে একটা m1 দিয়ে দিবা। আমাদের মোমেন্টামের একটা ম্যাচ দেখি আমরা। 5 kg bomb explodes in a 1:1:3 mass ratio where the two pieces of equal mass মানে যে 1:1 যেটা আছে, মানে দুইটাই 1:1 রেশিওতে আছে, the equal mass are moving perpendicular to each other at a speed of 10 meter per second. Determine the velocity of the heavier piece. তো আমরা যদি ফিগারটা আঁকাই, দুইটা 1 kg হচ্ছে পারপেন্ডিকুলারলি যাচ্ছে। তো এই দুইটার যে রেজাল্টেন্টটা হবে, রেজাল্টেন্টটা যেটা হবে ওইটারই ঠিক অপোজিট দিকে হেভি পিসটা যাবে না, মানে একদম যাতে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। তো এই দুইটা রেজাল্টেন্ট যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে হচ্ছে হেভিয়ার পিসটা যায়। তো আমরা দেখছি 5 কেজি বম, যেটাকে যদি আমরা 1:1:3 ম্যাস রেশিওতে ডিভাইড করি, তাহলে একটা হবে হচ্ছে 5 কেজি বম 1 × 5 × 5, যেটা হচ্ছে 1 কেজি, আর এটা হচ্ছে m2 হচ্ছে 1 × 5 × 5, যেটা 1 কেজি, m3 হচ্ছে 3 × 5 × 5, যেটা 3 কেজি। এটা 1 + 1 2 আর 3 হচ্ছে 5 কেজি টোটাল হইলো। মানে এটা কি আসলে হইলো, রেশিওটা ভাগ করলাম, এই নিচের যে 5 গুলো দেখছো এটা হচ্ছে যে 1 + 1 + 3, এটা হচ্ছে ওই 5, আর এই ডান পাশের 5 গুলো হচ্ছে টোটাল যে ম্যাস ওই 5টা। তো হচ্ছে যদি আমরা এইটার যে রেজাল্টেন্ট তার ইকুয়াল ভ্যালু p3 টাই হবে না, মানে মোমেন্টাম হচ্ছে এইটার যে মোমেন্টাম হচ্ছে এইটারও সেই মোমেন্টাম হবে, তাহলে হচ্ছে আমরা রেজাল্টেন্ট বাই করতে পারি p1 স্কয়ার প্লাস p2 স্কয়ার প্লাস 2p1 p2 cos থিটা।
যেখানে p1 এর ভ্যালু হচ্ছে m1 ইনটু v1, m1 কত 1, m2 ও 1, আর v1 v2 দুটাই ইকুয়াল স্পিড 10, তাহলে 1 ইনটু 10 স্কয়ার প্লাস 1 ইনটু 10 স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 ইনটু cos 90, যেহেতু পারপেন্ডিকুলার আছে তো এই পুরোটুকু জিরো হয়ে যাচ্ছে না, তাহলে 10√2 কেজি ms মাইনাস 1। এটা হচ্ছে p3 এর ভ্যালুটাই বের হলো। রেজাল্টেন্ট যেটা যে ভ্যালু দিবে p3 ও সেই ভ্যালু দিবে, যাতে মানে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে p3 কি হইলো, p3 হচ্ছে m3 v3 और p3 ভ্যালু হচ্ছে 10√2, m3 হচ্ছে 3 v3 और v3 equals to 10√2 divided by 3। এটা যেটা आंसर আসবে এটাই হচ্ছে v3 এর ভ্যালু। আমাদের একটা ম্যাথস, elastic collision occur between an object of mass 2 kg with another object which is at rest। মানে একটা অবজেক্ট যেটা নড়তেছে আর একটা অবজেক্ট রেস্টে। After the collision, first object starts to move with 1/4 of the initial velocity at the same direction. What is the mass of another object? এখন আমরা হচ্ছে জানি যে v2 টা হচ্ছে 0, তো মানে u2 টা হচ্ছে 0 আর v1 এর আমরা একটা আন্দাজ ধরতে পারতেছি যে 1/4 of u1। তাহলে আমরা v1 দিয়ে কাজটা করি। v1 equals to আমরা দেখতেছি u2 টা 0, কোশ্চেন থেকে পড়ে বুঝেছি, তাহলে এই পুরো টুকের ভ্যালুটাই 0 হয়ে যাবে, তো এটা আমার কাজেই লাগতেছে না। or v1 equals to m1 এর ভ্যালু আমরা জানি 2, তাহলে 2 minus m2 2 plus m2 into u1, or v1 হচ্ছে 1/4 of u1, 1/4 u1 equals to 2 minus m2 2 plus m2 u1 কাটা, or 1/4 equals to 2 minus m2 by 2 plus m2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা m2 এর ভ্যালু পাবো হচ্ছে 1.2 কেজি। এটাই আমাদের অ্যানসার। আমাদের নেক্সট টপিক হচ্ছে ফ্রিকশন এন্ড ইনক্লাইন প্লেন। ফ্রিকশন হয় দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। আমি দুই পাশে দুইটা ফিগার আঁকায় বুঝাই। এই অবজেক্টটা একদম স্ট্যাটিকে আছে, মানে নড়তেছে না, তো এইখানে যে ফ্রিকশনটা মানে যে ফ্রিকশনটাকে স্ট্যাটিক করে রাখছে ওইটাকে আমরা ধরতেছি স্ট্যাটিক ফ্রিকশন। এদিকে একটা ফোর্স যদি আমরা তাকে টানতে চাই F, রিঅ্যাকশন ফোর্স হচ্ছে R আর ওয়েট হচ্ছে mg। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে R is equals to mg আর F is equals to fs। আর এই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা এই অবজেক্টটাকে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে নিতে চাই একটা ফোর্স দিয়ে, তখন যেই ফ্রিকশনটা কাজ করে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এদিকে R এদিকে mg, সেই একই রকম ভাবে R is equals to mg আর F is equals to fk। মানে হচ্ছে এই অবজেক্টটাকে যদি আমি নড়াইতে চাই তাহলে F টাকে অবশ্যই fs এর থেকে বড় হইতে হবে, আর এই ইউনিফর্ম ভেলোসিটিতে চালাইতে হলে হচ্ছে F আর f কে সমান হইতে হবে, আর যদি আমি একটা অ্যাক্সিলারেশন আনতে চাই তাহলে F টাকে fk এর থেকে বড় হইতে হবে। ফর acceleration F must be greater than fk। তো ফ্রিকশন বাই করার জন্য মানে আমাদের ইনক্লাইন প্লেনটা বোঝা লাগে। ধরো একটা প্লেন নরমালি আছে, এটার এদিকে R এদিকে mg এদিকে F এদিকে fs। এইখানে fs টা হচ্ছে মিউ r, এই মিউটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকে মিউর ভ্যালুটা, অথবা তোমার সব ভ্যালু দিয়ে দিয়ে মিউর ভ্যালুটা বাই করতে হবে। যদি দেওয়া থাকে এখানে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা কত হবে, মিউ ইনটু r, তো এখানে r এর ভ্যালুটা কি mg,
তাহলে এই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা হবে মিউ ইনটু এমজি। কিন্তু ধরো একটা যদি ইনক্লাইন প্লেন থাকে, এটা হচ্ছে থিটা, এই অবজেক্ট, এটা ওয়েট কাজ করবে ডাইরেক্টলি নিচে, এইটা হবে mg cos থিটা, এইটা হবে mg sin থিটা। আরটা সবসময় কাজ করে প্লেনের পারপেন্ডিকুলার, আর এফটা হচ্ছে এদিকে। তো এইটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, যেটা হচ্ছে এফএস এদিকেই কাজ করতেছে। তো এফএস এর ভ্যালুটা সবসময় মিউ আর হয়, কিন্তু এখানে আর এর ভ্যালু কি mg হবে? আর এর এক্সাক্ট অপোজিটে কি আছে? mg cos থিটা। তাহলে মিউ mg cos থিটা। আরো আমরা লিখতে পারি যে এই যে r equals to mg cos থিটা, তারপরে f minus fs, মানে হচ্ছে fs টা হচ্ছে তোমার এই মানে f equals to fs plus mg sin থিটা। মানে যদি আমি এই অবজেক্টটাকে সরাইতে চাই, তাহলে fs আর mg sin থিটার যে সামেশনটা হবে, f টাকে অবশ্যই তার সমান অথবা তার বড় হইতে হবে। তো এটাই হচ্ছে ইনক্লাইন প্লেনের। ইনক্লাইন প্লেন যদি আসে, ভয় পাওয়ার কিছু নাই। তোমার হচ্ছে ফার্স্ট কাজ, ইনক্লাইন প্লেনটা আঁকাবা, আঁকায় এই অবজেক্টটার উপর যেই যেই ফোর্স কাজ করতেছে সবগুলো আঁকায় নিবা, তোমার লাগুক আর না লাগুক। যে mg cos থিটা, mg sin থিটা, এদিকে r, এদিকে f, এদিকে fs। তো এই যদি তুমি আঁকায় নাও, তারপরে তুমি বুঝতে পারবা কোনটা কোনটার অপোজিটে আছে, ওইগুলোকে ইকুয়াল ইকুয়াল ধরলে দেখবা তোমার ম্যাথসগুলো সব মিলে গেছে। আমরা কয়েকটা ম্যাথস, 2-3টা ম্যাথস করব এরপরে, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ইনক্লাইন প্লেনের একটা ম্যাথস হচ্ছে, সাপোজ আ কার অফ 1000 kg is placed on an inclined road and the coefficient of static friction between the car and the road is 0.8. What is the angle of inclination if the object stays in rest? তো আমি প্রথমে ইনক্লাইন প্লেনটা এঁকে নিই। এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, এইটা ধরো কার, সব ফোর্সগুলো আঁকায় নিই। mg cos থিটা, mg sin থিটা। এখন অবজেক্টটা যদি কোনো ফ্রিকশন না থাকতো, এই অবজেক্টটা নিচের দিকে পড়ে যেত, কারণ তখন এফএস টা কাজই করতো না। এফএস যদি কাজ না করে, এখানে আর আর mg cos থিটা একে অপরকে নিউট্রালাইজ করে ফেলবে। যদি এফএস টা না থাকে, তাহলে mg এর জন্য পুরো অবজেক্টটা নিচে পড়তে থাকবে না। তো এই জন্য একটা ফ্রিকশনাল ফোর্স এখানে আছে, যেটার জন্য এই দুইটা মিলে নিউট্রালাইজড হয়ে হচ্ছে অবজেক্টটা স্টিল থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে fs equals to mg sin থিটা। fs মানে কি? mu r equals to mg sin theta, or mu r মানে কি? mg cos theta। তো এই mg কাটা, or mu equals to tan theta, or tan theta equals to 0.8, or theta equals to tan inverse 0.8, যেটার ভ্যালু হচ্ছে 38.66 ডিগ্রি। আমরা আরেকটা ম্যাথস দেখি ফ্রিকশনাল ইনক্লাইন প্লেনের। এটা হচ্ছে a block of mass 100 kg is placed on a horizontal plane, is pulled by a string at an angle of 30 degree with the plane. The coefficient of friction is 0.4. Find the minimum tension so that it starts moving. তো আমরা আগে ফিগারটা আঁকাই। এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন, এটা অবজেক্ট, সবগুলা ফোর্স আঁকাবা mg, আর টিটা হচ্ছে গ্রাউন্ডের সাথে 30 ডিগ্রিতে আছে। তাহলে এইটা হচ্ছে তোমার t cos 30, এইটা t sin 30, আর এইদিকে হচ্ছে ফ্রিকশন। এখন বলছে ফাইন্ড দ্য মিনিমাম টেনশন সো দ্যাট ইট স্টার্টস মুভিং। এখন t cos থিটা যদি fs এর সমান হয় বা fs এর থেকে বড় হয়, তাহলে হচ্ছে অবজেক্টটা ওইদিকে নড়া শুরু করবে।
মানে এফএস এর সমান যদি অ্যাটলিস্ট হয়, মানে মিনিমাম যদি এফএস এর সমান হয়, তাহলে হচ্ছে অবজেক্টটা চলা শুরু করবে। তাহলে আমরা যদি মিনিমাম চাইছে, তাহলে t cos 30 equals to fs or t cos 30 equals to mu r। এইখানে r এর ভ্যালুটা আসলে কি হবে তুমি একটু দেখো তো। এখানে হচ্ছে যদি আমরা মানে রাফে লিখে নেই, তাহলে r plus t sin 30 equals to mg হচ্ছে না, এটা উপর আছে এই দুইটা, নিচে হচ্ছে এইটা, তাহলে r equals to mg minus t sin 30। তাহলে এখানে আমরা লিখতে পারি t cos 30 equals to mu into mg minus t sin 30 or t cos 30 equals to mu হচ্ছে 0.4, m হচ্ছে 100 into 9.8 minus t sin 30। এখান থেকে ক্যালকুলেশন করলে t এর ভ্যালু আসবে 367.72 নিউটন। আমাদের নেক্সট টপিক হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া এক একটা শেপের জন্য এক এক রকম হয়, তো এটা মুখস্থ রাখতে তোমাদের অনেক কষ্ট হয়, মানে আমাদেরও অনেক কষ্ট হয়েছিল। কিন্তু একটা সিম্পল টেকনিক আছে যে যদি তুমি এই শেপসগুলা সিরিয়ালি মনে রাখতে পারো, যে প্রথমে রিং আর হলো সিলিন্ডার, তারপরে হলো স্ফিয়ার, তারপর ডিস্ক আর সলিড সিলিন্ডার, তারপর সলিড স্ফিয়ার, তাহলে এরা যদি সবার সেন্টার অফ মাস দিয়ে এক্সিস গুলা পাস করে আর এরা রোটেট করে ওই সেন্টার ওই এক্সিসটা দিয়ে, আর এই এক্সিসটার নাম আমরা যদি সিডি দেই, তাহলে সবগুলোর জন্য আইসিডি 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 আইসিডি, আই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এই সবগুলোর জন্য উপরে 2 লিখবা আর m r স্কয়ার লিখবা, 2 m r স্কয়ার 2 m r স্কয়ার 2 m r স্কয়ার। প্রথমটার জন্য এখানে লিখবা 2, পরেরটার জন্য 3, তারপরটার জন্য 4, তারপরটার জন্য 5। তো এটা তোমার আর মুখস্থ রাখা লাগতেছে না, জাস্ট শেপগুলো সিরিয়ালি মনে রাখবা, তারপর এরকম 2 2 2 দিবা, উপরে m r স্কয়ার দিবা, নিচে 2 3 4 5 বসাই দিবা। বসাই দিলে এটা আসবে m r স্কয়ার, এটা 2/3 m r স্কয়ারই থাকবে, এটা হবে হাফ m r স্কয়ার, এটা হবে 2/5 m r স্কয়ার। আমরা একটা, তোমরা নিশ্চয়ই বইতে পড়ছো যে পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, যেটা হচ্ছে একটা অবজেক্ট, আর এই অবজেক্টটার সেন্টার অফ মাস দিয়ে যদি যায়, এটার এই পাশ দিয়ে গেলে কি হয়, এটার সেন্টার অফ মাস দিয়ে ধরলাম এটা হচ্ছে একটা সলিড মানে সরি হলো স্ফিয়ার, ধরলাম এটা একটা হলো স্ফিয়ার, সেন্টার দিয়ে গেলে হবে 2/3 m r স্কয়ার। যদি সাইড দিয়ে যায় তাহলে ওই যে এটার সাথে এটা যদি রেডিয়াস হয় h, mh স্কয়ার হবে। তো এইগুলা যদি সবার সাইড দিয়ে যায়, এটা রেডিয়াস যদি হয় h, তাহলে এই সবগুলোর সাথে খালি mh স্কয়ার প্লাস mh স্কয়ার প্লাস mh স্কয়ার প্লাস mh স্কয়ার অ্যাড করে দিলেই হবে। মানে যদি সেন্টার অফ মাস দিয়ে যায় তাহলে শুধু উপরের পার্টগুলো, আর যদি সাইডের এক্সিস দিয়ে যায়, সাইডের এক্সিস দিয়ে ঘুরে, তাহলে হচ্ছে m r স্কয়ার প্লাস এগুলোর সাথে জাস্ট m ইনটু তাদের রেডিয়াসের স্কয়ারটা অ্যাড করে দিলেই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়াটা চলে আসবে। তো আমরা আগে কয়েকটা শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া দেখলাম, এবার হচ্ছে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা অনেক সিম্পল, জাস্ট রডটা আঁকা, যদি এটার ধরো রেডিয়াস হচ্ছে r, যদি সেন্টার অফ মাস দিয়ে যায় তাহলে হবে হচ্ছে 1/12, এটাকে ধরলাম, সরি এটা হচ্ছে r না, পুরো রডের লেন্থ হচ্ছে l, তাহলে 1/12 ml স্কয়ার। আর যদি সাইড দিয়ে যায় তাহলে হচ্ছে 1/3 ml স্কয়ার। এটা তোমার মানে আগের যে টেকনিকটা শিখাইছি ওটাতে যদি তুমি করতে চাও, সেন্টার দিয়ে পাস করলে কত হয়, 1/12 ml স্কয়ার হয়। আর এইখান থেকে সেন্টার থেকে এই পর্যন্ত ডিসটেন্স কত, l/2 না, তাহলে প্লাস m l/2 হোল স্কয়ার ইকুয়ালস টু 1/12 ml স্কয়ার প্লাস 1/4 ml স্কয়ার। এই দুটো যদি তুমি প্লাস করো তাহলে নিচে 12, 1 প্লাস 3 ml স্কয়ার ইকুয়ালস টু 4/12 ml স্কয়ার ইকুয়ালস টু
1/3 ml স্কয়ার। দেখো মানে ওই টেকনিকটা যদি আমি অ্যাপ্লাই করি, এটা কোন টেকনিকটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ওই যে ICD প্লাস mh স্কয়ার। CD হচ্ছে এটা সেন্টার অফ মেসেজ যেটা পাস করতেছে, আর h হচ্ছে রেডিয়াসটা। রেডিয়াসটা এখানে কি, যেহেতু পুরোটা l, তাহলে রেডিয়াসটা হচ্ছে l/2। তাহলে ICD কি, ICD হচ্ছে 1/12 ml স্কয়ার, এই যে 1/12 ml স্কয়ার প্লাস m ইনটু h স্কয়ার। h হচ্ছে l/2, তাহলে 1/4 ml স্কয়ার ওখানে আসে, এভাবে প্লাস করে দেখবা 1/3 আসে। এটা তুমি মুখস্থও রাখতে পারো ডাইরেক্ট 1/3, আর এরকম বাইরেও করে নিতে পারো, এটা তোমার ইচ্ছা। মোমেন্ট অফ ইনার্শিয়ার একটা ম্যাথ হচ্ছে ক্যালকুলেট দ্য rotational inertia of a meter scale with a mass of 0.56 kg about an axis perpendicular to the scale and located at the 20 cm mark. তো মিটার স্কেলটা সাধারণত একটা রড হয় না, এরকম একটা রড মিটার স্কেল, এর সেন্টার অফ মেসে যদি যায় এক্সিস্টার, তাহলে হচ্ছে 0.5 মার্ক, এটা হচ্ছে 0.5 মিটার। যদি পুরাটা 1 মিটার হয় আর কি, তাহলে সেন্টার অফ মেসেজ 0.5 এ থাকবে। আর বলছে যে 20 সেন্টিমিটার মার্কে যে একটা এক্সিস পাস করতেছে, 20 সেন্টিমিটার হচ্ছে ধরো এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 50। 20 সেন্টিমিটার মানে হচ্ছে এখান থেকে এইটুক 0.2, তাহলে এইখান থেকে এইটুক কত হবে, 0.3 হবে না? 0.5 মাইনাস 0.2 হচ্ছে 0.3। তাহলে হচ্ছে আমরা ওই ফর্মুলাটা ইউজ করি, I ইকুয়ালস টু হচ্ছে সেন্টার অফ ম্যাসের জন্য 1/12 ml স্কয়ার প্লাস mh স্কয়ার, যেখানে 1/12 ml স্কয়ার প্লাস mh হচ্ছে তোমার এই 0.3টা 1/12 into 0.56 into 1 square plus 0.56 into 0.3 square। এটা ক্যালকুলেট করে যেটাই অ্যানসার আসবে ওটাই তোমাদের অ্যানসার। আমি অ্যানসারটা দেখে তো একবার বলে দিই, এটা হচ্ছে 0.097 kg per kg meter square। এটাই তোমাদের অ্যানসার। আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার এটা লাস্ট ম্যাথ, কিন্তু এই ম্যাথটা হচ্ছে অনেক ক্রুশিয়াল একটা জিনিস আমাদের বোঝা লাগবে। এটা আমি ম্যাথটাকে পড়ে নিই, তারপর আমি বুঝাচ্ছি। 3 bodies, a ring, a solid cylinder and a solid sphere roll down the same inclined plane without slipping। মানে কোনো স্লিপ না খায়, পুরাটাই ঘুরতে ঘুরতে সবগুলা মাটিতে গিয়ে পড়ছে। The radius of the bodies are identical, which body reaches the ground with maximum velocity। তো আগে আমরা inclined প্লেনটা আঁকি। এটা হচ্ছে h, এইটা ধরো হচ্ছে তোমার প্রথমে রিংটা, এই রিংটা হচ্ছে গড়ায় 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 হচ্ছে এখানে এসে পড়বে। তো যদি না গড়ায় স্লিপ খায় পড়তো, তাহলে হচ্ছে আমরা লিখতে পারতাম mgh equals to half mv স্কয়ার। মানে হচ্ছে তোমার প্রথমে উপরে যে এনার্জিটা থাকে নিচেও কিন্তু সেম এনার্জি থাকে, এটা আমরা 9-10 এ পড়ছি। তো হচ্ছে যে mg মানে উপর থেকে আমি একটা ফ্রি ফলিং বডি mgh থেকে নিচে গিয়ে হাফ mv স্কয়ার হয়ে যায়, তো ওইটাই যে mgh হাফ mv স্কয়ার হবে। কিন্তু এটা বলছে রোল করতে করতে পড়ছে, যদি রোল করতে করতে পড়ার কথা বলা থাকে তাহলে এর সাথে একটা হাফ i ওমেগা স্কয়ার অ্যাড হয়। এটা কেন হইলো, mgh এ যে এনার্জিটা ছিল নিচে গিয়ে তোমার নিচ পর্যন্ত পৌঁছাইতে হাফ এমভি স্কয়ার, আবার ওই রোল করতে করতে যেটা ওই পুরো এনার্জিটা লাগে, মানে ওই পুরো এনার্জিটা লাগে হচ্ছে হাফ এমজিএইচ, যেটা লাগে এনার্জি ওটা হচ্ছে হাফ এমজিএইচ দেয়। কিন্তু যদি রোল না করতো তাহলে খালি নিচে পড়তে যে এনার্জিটা লাগতো ওটাই এমজিএইচটা দিত, কিন্তু রোল করার জন্য একটা এক্সট্রা ফ্রিকশনকে তার ক্রস করতে হচ্ছে, তো ওই ক্রস করার জন্য হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার দেওয়া লাগে। তো রিং এর ক্ষেত্রে যদি আমরা দেই, রিং এর জন্য হচ্ছে আমরা ধরলাম হচ্ছে ভি আর ধরলাম, মানে ভেলোসিটি অফ রিং, তাহলে mgh ইকুয়ালস টু হাফ mv স্কয়ার প্লাস হাফ, রিং এর জন্য আমরা i কি জানছিলাম খালি mr স্কয়ার, আর ওমেগা মানে হচ্ছে v বাই r, যেটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার হচ্ছে v স্কয়ার বাই হাফ i r স্কয়ার, এটা হচ্ছে v স্কয়ার বাই r স্কয়ার। তো r আর r কাটা, তাহলে এখানে কি হইলো হাফ mv স্কয়ার প্লাস হাফ mv স্কয়ার, এটা হচ্ছে শুধু mv স্কয়ার, এটা হচ্ছে vr মানে তোমার
তাহলে হচ্ছে কি হইলো mgh equals to mv square মানে vr square or m আর m কাটা vr equals to root over gh। এখন যদি সলিড সিলিন্ডারটা আমরা ধরি যেটা ধরলাম vc, তাহলে mgh equals to half mv square plus half I omega square equals to half mv square। সলিড সিলিন্ডারের জন্য কি ছিল half into 2/3 mr square into v square by r square, r square কাটা equals to half mv square plus 2 আর 2 কাটা 1/3 mv square, half আর 1/3 হচ্ছে তোমার একটু ক্যালকুলেটরটা দেখি আমি, half plus 1/3 এটা হচ্ছে তোমার 5/6 mv square। তাহলে mgh equals to 5/6 mv square m আর m কাটা or v equals to root over 5/6 gh। এবার যদি আমরা সলিড স্ফিয়ারেরটা করি তাহলে mgh equals to half mv square plus half I omega square equals to half mv square। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ছিল into 2/5 mr square into v square by r square, আর কাটা mv square plus 2 আর 2 কাটা 1/5 mv square। তাহলে half আর 1/5 হয় হচ্ছে equals to 7/10 mv square। এখান থেকে আমি একটু এই জায়গাটায় লিখি, এই জায়গায় যদি নিয়ে যাই তাহলে হচ্ছে mgh equals to 7/10 mv square m আর m কাটা or v equals to root over 7/10 gh। এখান থেকে আমরা দেখতে পারতেছি হচ্ছে v of sphere greater than v of cylinder is greater than v of ring। তো তোমরা এটা আশা করি বুঝতে পারছো, মানে এটার কনসেপ্টটা ছিল হচ্ছে যদি বডি রোল করে করে পড়তে থাকে তাহলে এই mgh এর মানে পুরো পটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি আবার রোটেশনাল এনার্জি এই দুইটা এনার্জিতেই কনভার্ট হয়, কিন্তু যদি রোল না করতো তাহলে হচ্ছে খালি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতো। যদি খালি এটা মাথায় থাকে রাখো তোমরা যে ঘুরে ঘুরে পড়তেছে মানে হচ্ছে এই রোল করা আর মানে শুধু ফল করার এনার্জিটা পুরাটাই পটেনশিয়াল এনার্জি দিচ্ছে, আর যদি রোল না করে তাহলে হচ্ছে শুধু ফল করার এনার্জিটা দেয়। আমাদের নেক্সট টপিক হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল। তবে এটা অনেক ইজি একটা টপিক কিন্তু এইচএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এইচএসসি তে বেশিরভাগ সময় দেখবা এই টপিকটা থেকে কোশ্চেন আসে। এটা খালি দুইটা ফর্মুলা মনে রাখতে হয়, একটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg, আর একটা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু h বাই x। এটা হচ্ছে তোমার থিটা, এটা h, এটা হচ্ছে x, আর v হচ্ছে ভেলোসিটি, r হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এই ফর্মুলা দুটো খালি মনে রাখবা, tan থিটা ইকুয়ালস টু v স্কয়ার বাই rg আর sin থিটা ইকুয়ালস টু h বাই x। এই দুটো কম্বাইন করে সবসময় ম্যাথসটা আসে। একটা ম্যাথ আমি দেখাই দিই, তারপরে তোমরা বুঝে যেতে পারবে। আমরা ব্যাংকিং অ্যাঙ্গেলের একটা ম্যাথস দেখি। The radius of a curved rail line is 250 meters and the distance between the two rail is 1 meter. How much the outside of the rail to be raised so that the train can move with 50 kilometers per hour velocity? তো এখানে আমাদের ভেলোসিটিটা দেওয়া আছে 50 kilometers per hour, যেটাকে তুমি ক্যালকুলেট করে বাইর করলে আসবে হচ্ছে 30.9 মিটার পার সেকেন্ড। তো আমরা জানি tan theta equals to v square by rg, যেখানে v হচ্ছে 13.9 স্কয়ার 250 into 9.8, or এটাকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে আসবে হচ্ছে 0.0787। এখন এটা কি মানে খুবই ছোট না, মানে জিরোর দিকে টেন্ড করতেছে। থিটা যদি জিরোর দিকে টেন্ড করে তাহলে tan থিটা আমরা ইকুয়ালস টু sin থিটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা tan থিটার ভ্যালু আসতেছে 0.0787। তো আমরা জানি sin থিটা ইকুয়ালস টু h বাই x
or sin theta মানে tan theta, তাহলে 0.0787 equals to h by x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 মিটার, তাহলে h equals to 0.0787 মিটার। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই থাকলো। মানে এই চ্যাপ্টারটা একটু মানে অনেক এক্সক্লুসিভ আর বড় একটা চ্যাপ্টার, তো সবাই একটু ভয় পায়, বাট ভয় পাওয়ার কিছু না, একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে যদি তোমরা এই চ্যাপ্টারটা জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে যাও, তাহলে আশা করি এইচএসসিতে তোমরা এগুলো সব কভার দিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।